আমার বাবা বহুদিন জেলে ছিলেন এবং জেলে বহুদিন আমি দাঁড়িয়েছিলাম একটা পিতার সাথে দেখা করার জন্য। আমাকে দেখতে দেওয়া হয়নি এবং আমি যখন জেল গেটে যেতাম আমাকে জেল কর্তৃপক্ষ জানাতেন বাংলাদেশে যে কয়জন বিএনপি নারী নেত্রী আছে 10 জনের মধ্যে আপনার নাম সেখানে আছে, কাজেই আপনি আমাকে ফোন দিবেন না এবং আপনি বেশি জেলখানে আসবেনও না, এতে করে আমাদের চাকরির সমস্যা হবে। ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আপনার জীবনের অনেক কিছু আমরা দেখেছি, আমরা জানি আপনার বাবার জেল, জুলুম, আপনার প্রতি অনেক অন্যায় অত্যাচার, আপনি একটা হাসপাতালে কাজ করতেন, চাকরি করতেন, সেখানেও চাকরিচ্যুতের কথা রয়েছে। যেহেতু আপনি আমার প্রথমবারের মতো অতিথি হিসেবে এসেছেন, এই সেগুলিকে একটু আমাদের প্রথম আপনি একটু বলবেন কিনা, তারপর আমরা আলোচনায় যেতে চাই। জি অবশ্যই। আমার রাজনৈতিক জীবন শুরু হয় 2018 সালের মধ্য দিয়ে। 2018 সালে বেসিক্যালি আমার বাবারই নির্বাচন করার কথা ছিল শেরপুর সদর 1 আসন থেকে, কিন্তু তিনি 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি জেলে ছিলেন এবং যার কারণে দেখা গেছে যতবার জামিন পেয়েছে রাজনৈতিক মামলায় ততবার শোন অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে বিভিন্ন ধরনের নতুন নতুন মামলা দিয়ে তাকে আটকানো হয়েছে। এবং তিনি একজন ব্যবসায়ী মানুষ, তো একজন ব্যবসায়ী যখন দীর্ঘদিন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকে তখন কিন্তু তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যথেষ্ট ক্ষতি হয়। সব কিছু মিলিয়ে আব্বুকে টার্গেট করে মানে পরিকল্পিতভাবে তিনি যেন তার সদর আসনে নির্বাচন করতে না পারে, তখন এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে একটা মহল তাকে আটকিয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি 2017 সালে ইন্টার্নি শেষ করি এমবিবিএস পাশ করার পরে, এবং 18 সালেই হচ্ছে যে ঠিক নভেম্বর মাস আসার সময় আব্বু যখন একটা মামলার হাজিরা দিচ্ছিল, সেই দিন আমি কোর্টে যখন গিয়েছি আব্বু বলেছে এবার ইলেকশন, তোমাকে প্রিপারেশন নিতে হবে, তুমি হবা। তা আমি সেদিন খুব ইতস্তত বোধ করেছি যে এটা কীভাবে সম্ভব, হ্যাঁ, এবং খুব ভয়ও পেয়েছি, কারণ তখন আমার হচ্ছে এমএস এক্সাম ছিল পোস্ট গ্রাজুয়েশনের। আব্বু বলছে এগুলো না দিয়ে তুমি ডিরেক্ট তোমার নির্বাচনী এলাকায় চলে যাও এবং হায়ার লেভেলের সাথে কথা বলো যে ইনশাল্লাহ তোমাকে নমিনেশন দিবে। এবং আমার বাবার উপর আস্থা রেখে বর্তমান প্রধানমন্ত্রী সাথে যখন আমি তখন কথা বলেছি তখন তিনি আমাকে সাপোর্ট করেছেন এবং আমাকে আলটিমেটলি নমিনেশন দিয়েছেন। এবং ঠিক 2018 সালের ডিসেম্বর মাসে কিন্তু ইলেকশনটা ছিল এবং 18 সালের ডিসেম্বর মাসে আমার বাবা জেলে যাওয়ার আগে জানুয়ারি মাসে আমার বিয়ের প্রোগ্রামের জন্য বিভিন্ন সেন্টার বুকিং করেছিল, হ্যাঁ, কমিউনিটি সেন্টার। আমি আমার নির্বাচনী এলাকায় যাই ঠিকই, সকালবেলা বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলো বুকিং ক্যান্সেল করে রাতের বেলা আমি হচ্ছে শেরপুর চলে যাই। তো জীবনের এই ত্যাগ তখন থেকেই শুরু হয়েছে এবং 18 সালের পর নির্বাচনের পরবর্তীতে আমাকে আমার চাকরিস্থল থেকে চাকরিচ্যুত করার জন্য নানাভাবে চেষ্টা করা হয় এবং আমাকে জোরপূর্বক কুরবানি ঈদের বন্ধে আমার যখন নাকি আমার সব কলিগরা, আমি একটা মেডিকেল কলেজের লেকচারার হিসেবে ছিলাম, যখন সব কলিগরা ছুটিতে ঠিক সেই সময় আমাকে কলেজ কর্তৃপক্ষ ডাকে এবং মিথ্যে কথা বলেই ডাকে এবং ডাকার পর আমি দেখি যে আসলে সেখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা বাহিনী ছিলেন এবং জোরপূর্বকভাবেই তারা আমার মোবাইলটা জব্দ করে এবং আমার তার 2 দিন পর আমাকে জোরপূর্বকভাবেই রিজাইন দেওয়ানো হয়। তো পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে এই দেশে আসলে আমি কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা আমার জন্য কঠিন। আমি আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউটে গাইনি এবং অবসের চান্স পেয়েছি রিটেন এবং ভাইভায়, কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়া দেখে আমার ফ্যামিলি সাপোর্ট করেনি। একই সাথে আমি রাজশাহী মেডিকেল কলেজে অ্যানেস্থেসিওলজিতে চান্স পেয়েছি, সবাই ভেবেছে যে তোমাকে পাশ করাবে না, যেও না। তখন আমি সিদ্ধান্ত নিই লন্ডনের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে আমি এমআরসিএস, যেটা জেনারেল সার্জারিতে, এটা কমপ্লিট করার ঠিক 1 বছরের মধ্যে 5ই আগস্ট চলে আসে। তো এটাই হচ্ছে আমার শর্ট জার্নি এবং এই জার্নির মাঝখানেও আমার বাবা বহুদিন জেলে ছিলেন এবং জেলে বহুদিন আমি দাঁড়িয়েছিলাম একটা পিতার সাথে দেখা করার জন্য। আমাকে দেখতে দেওয়া হয়নি এবং আমি যখন জেল গেটে যেতাম আমাকে জেল কর্তৃপক্ষ জানাতেন বাংলাদেশে যে কয়জন বিএনপি নারী নেত্রী আছে 10 জনের মধ্যে আপনার নাম সেখানে আছে, কাজেই আপনি আমাকে ফোন দিবেন না এবং আপনি বেশি জেলখানে আসবেনও না, এতে করে আমাদের চাকরির সমস্যা হবে। তো এইভাবে দিনের পর দিন আমি রাস্তায় মাঠে ঘাটে অনেক কেঁদেছি, আল্লাহর কাছে অনেক চেয়েছি যে আল্লাহ এই জীবন থেকে আমাকে একটু শান্তির একটা জায়গা দাও যেখানে আমি খেয়ে পড়ে চাকরি করে ভালো থাকবো। তো এখনও যুদ্ধ চলছে, রাজনৈতিক প্রতিপক্ষ তো থাকেই, তবে আলহামদুলিল্লাহ এতটুক শান্তি লাগে যে আমার বাবাকে আর জেলে যেতে হচ্ছে না বা আমি আমার বাবা মাকে দেখে বড় হতে পারছি। এবং 5ই আগস্টের ঠিক আগ মুহূর্তে ভাইয়া যখন আমার বাবা সহ বিএনপির সকল নেতৃবৃন্দ পলাতক থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়টা আমার বাবাকে না পেয়ে কিন্তু আমাকেই ধরতে আসবে। তো তখন আমার 2 মাসের একটা
বাচ্চা ছিল, বয়স তার 2 মাস। তো আমি সব আমার ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম। হ্যাঁ, যে রাত 12টার সময় একদিন পালিয়ে গেলাম বাসা থেকে। পরে আমি পরদিন চিন্তা করলাম আমি এবার পালাবো না, এবার গেলে আমি জেলে যাব। কিন্তু আমার বাবুর কি খাবে, কি লাগবে সব কিছু গুছিয়ে আমি হচ্ছে রেডি ছিলাম যে এবার ধরতে আসলে আমি নিজে চলে যাব। কিন্তু এবার পালানোর পথ নাই, এবার হচ্ছে জাতীয় সংগ্রামে লড়তে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং আপনাকে আরও বেশি ইস্পাত কৌশলী এবং আপনাকে আরও কঠিনভাবে রাজনীতিতে যুক্ত থাকতে হবে, সেটাই প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিতার প্রতি, আপনার প্রতি আস্থা রেখেছেন, আপনাকে নারী সংসদ সদস্য হিসাবে আবার তিনি নিযুক্ত করেছেন। সব কিছু মিলেই রাজনীতিতে আপনার আবির্ভাব, আপনাদের মতো শিক্ষিত তরুণদের আবির্ভাব কিন্তু রাজনীতিকে আমরা মনে করি আরও বেশি উজ্জ্বল করবে। আপনাকে